কি অবস্থা বন্ধুরা, গুজরাটের কাদিয়াবাড়ির এক বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করে গঙ্গা নামের এই মেয়েটি। ছোটবেলা থেকে সে বলিউডের নায়িকা হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হয়ে যায় সে প্রস্টিটিউট। আর পতিতা থেকে সে ধীরে ধীরে হয়ে ওঠে মাফিয়া কুইন গাঙ্গুবাই। মুভিটা গাঙ্গুবাইয়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। পুরোটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন প্রস্টিটিউট সে কিভাবে পুরো দেশের পতিতায় মেয়েদের ভাগ্য বদলে দিয়েছিল। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা মধু নামের একটি মেয়েকে দেখতে পাই, আর তাকে জোর করে কাস্টমারের কাছে তৈরি করার জন্য পাঠানো হচ্ছে যাতে সে ধান্দায় বসতে পারে। মধুকে দেখে আমরা এটাই বুঝতে পারি যে তাকে জোর করে এই কাজ করানো হচ্ছে। আসলে এটা ছিল একটি পতিতালয়, আর এই পতিতালয়ের আসল লোকের নাম ছিল রোশনি বাই। তারপর সেখানে একটি লোক আসে আর সে মধুর কাছে যায়, আর মধুর সঙ্গে সে ওই কাজ করে যে কাজ করার জন্য সে এসেছে। মধু এখানে এসেছে মাত্র 3 দিন হয়েছে, আর সে ধান্দায় বসতে চাইছিল না, কিন্তু তাকে জোর করে ধান্দায় বসানো হয়। তখন এক পতিতা মেয়ে এসে রোশনি বাইয়ের কাছে বলে যদি কেউ তাকে ঠিক করতে পারে সে হলো গাঙ্গুবাই, আর এই জন্য আমাদের এখানে গাঙ্গুবাইকে ডেকে আনা উচিত। আর তখনই এখানে এন্ট্রি হয় আমাদের এই সিনেমার মেইন ক্যারেক্টার গাঙ্গুবাইয়ের। গাঙ্গুবাই যখন এখানে পৌঁছায় তখন সেখানে সবাই তাকে সম্মান করতে শুরু করে। গাঙ্গুবাই যখন রোশনি বাইয়ের কাছে আসে তখন রোশনি বাই তাকে বলে আমাদের এখানে নতুন একটা মেয়ে এসেছে, সে সবাইকে বিরক্ত করছে, সে ধান্দায় বসতে চায় না। এরপরে গাঙ্গুবাই মধুর কাছে আসে, আর সেখানে আমরা দেখতে পাই মধুকে তারা শিকল দিয়ে বেঁধে রেখেছে। গাঙ্গুবাই এসে তাকে পানি পান করতে দেয়। এরপর গাঙ্গুবাই তাকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে রেখে গেছে। তখন মধু তাকে বলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে জোর করে রেখে চলে গেছে। এই কথা শোনার পর গাঙ্গুবাই হেসে দেয়, কারণ এই সেম কাহিনী গাঙ্গুবাইয়ের সাথেও ঘটেছে। গাঙ্গুবাই তখন মধুকে তার জীবন কাহিনী বলতে শুরু করে, আর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গাঙ্গুবাই আসলে ব্যারিস্টার ফ্যামিলির একটি মেয়ে ছিল, আর তার নাম ছিল গঙ্গা। সেখানে সে হাসি খুশি জীবনযাপন করছিল। তারপর তার প্রেমিক এসে তাকে ঘরে নিয়ে যায় আর বলে আমি মুম্বাই যাওয়ার টিকিট কেটেছি। আসলে গঙ্গার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে একদিন টপ মডেলের নায়িকা হবে, আর তার এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তার বয়ফ্রেন্ড নেয়। তার বয়ফ্রেন্ড তাকে বলে আমি সবকিছু রেডি করে রেখেছি, আর তোমাকে দিলবার নামের একটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছে। গঙ্গা তখন এই কথাটি তার পরিবারকে জানাতে চায়, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তুমি যদি তাদেরকে বলো যে তুমি মুম্বাই যাচ্ছ তাহলে এমনটা হতে পারে যে তারা তোমাকে মুম্বাই যেতে দিবে না। গঙ্গার বয়ফ্রেন্ড তাকে বুলিয়ে বালিয়ে মুম্বাই শহরের কাথিয়াবাড়িতে নিয়ে যায়। তখন তাকে সে ধোঁকা দিয়ে শিলা নামের একটি পতিতা মেয়ের কাছে বিক্রি করে দেয় মাত্র 1000 টাকায়। আর এখান থেকে শুরু হয় গাঙ্গুবাইয়ের জীবনের আসল কাহিনী। শিলা মাসি তখন গাঙ্গুকে তার শরীর বিক্রি করে টাকা ইনকাম করতে বলে, কিন্তু গাঙ্গু এতে রাজি হয় না। তাই সে গাঙ্গুকে একটি অন্ধকার ঘরে বন্দি করে দেয়, আর 3 দিন ধরে তাকে কিছুই খেতে দেয় না। শিলা মাসি তাকে বলে সে নিজে থেকে যদি এই দান্দা না করতে চায় তাহলে সে তার গ্রামের বাড়ি ফিরে যেতে পারে, কিন্তু যে একবার কাথিয়া বাড়িতে ঢুকেছে তাকে সমাজ মেনে নেয় না। আর এই জন্য গাঙ্গুর কাছে আর কোনো উপায় থাকে না, তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সম্মান বিক্রি করতে হয়। গাঙ্গু তখন তার সম্মান বিক্রি করে এক বুলাবালা ফুটফুটে মেয়ে থেকে হয়ে উঠে চালাক চতুর গাঙ্গুবাই। গাঙ্গুবাইয়ের কাজ এতটাই পারফেক্ট ছিল যে তার চর্চা প্রতিটা কাথিয়াবাড়ির মানুষের মুখের মধ্যে উঠত। আর গাঙ্গুবাই এখন নিজের ইচ্ছা মতো চলতে শুরু করে, এমনকি সে দান্দা বন্ধ করে বাকি মেয়েদের নিয়ে সিনেমাও দেখতে যায়। যেহেতু গাঙ্গুবাই ছিল শিলামাসির গ্রুপের দাস, তাই শিলামাসি তাকে কিছুই বলতো না। এভাবে একদিন একটা লোক আসে ভোর 4টার সময় গাঙ্গুর সাথে সময় কাটানোর জন্য, আর সেই লোক তাকে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলে। শিলামাসি টাকার জন্য পাগল, তাই সে গাঙ্গুকে তার কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই লোকটির মাথায় সমস্যা ছিল, কেননা সে যে কাজ করতে এসেছিল সেই কাজ না করে সে গাঙ্গুকে মারধর করতে শুরু করে, আর খুবই জঘন্যভাবে তাকে মারতে থাকে। শিলামাসি সহ সেই এলাকা সবাই ঘরের বাইরে থেকে চিৎকার শুনতে পায়, কিন্তু তারপরেও কেউ তাকে সাহায্য করে না, কারণ শিলামাসি শুধু টাকা পাওয়ার লোক ছিল। পরের দিন সকালে আমরা গাঙ্গুকে হাসপাতালে দেখতে পাই। ওই লোকটা তাকে মারতে মারতে খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। ওইখানে থাকা কিছু মেয়ে বলতে থাকে যে তোমার এই অবস্থা করেছে তার নাম শৌকত আলী, আর সে লালার জন্য কাজ করে। আর করিম লালা এখানকার খুব জনপ্রিয় এক লোক ছিল, সবাই তার নাম শুনে ভয়ে থরথর করে কাঁপত, এমনকি এখানে পুলিশও তাকে খুব ভয় পেত। আর এই কারণে গাঙ্গুবাই তখন করিম লালার কাছে যায়। তখন করিম লালা নামাজের জন্য যাচ্ছিল। করিম লালা তাকে বলে তুমি আমার বাসায় এসো, আমি নামাজ শেষ করে তোমার সাথে কথা বলবো। এরপরে গাঙ্গু করিম লালার বাসায় যায়, আর তাকে বলে আপনার এক লোক আমাকে জঘন্যভাবে মেরেছে। কিন্তু করিম লালা প্রথমে তাকে সাহায্য করতে চায় না, কারণ সে ছিল একজন পতিতা। তারপরে গাঙ্গুবাই যখন তার উন্না সরালো তখন আমরা দেখতে পাই তার শরীরে অনেক ক্ষতর চিহ্ন, আর এটা দেখে করিম লালার মন কিছুটা গলে যায়। তারপরে সে তার এক লোককে বলে গাঙ্গুর ঘরের সামনে গিয়ে পাহারা দিতে, আর বলে যখন কিনা ওই লোকটি আবার আসবে তখন যেন সে পাহারাদার গিয়ে করিম লালাকে ডেকে পাঠায়। কিছুদিন পরে সেই লোকটা আবার যায়, সেই লোকটা আবারও গাঙ্গুকে চায়, এমনকি সে এবার 4 গুণ বেশি দামও দিতে রাজি ছিল। তখন গাঙ্গুর সাথে থাকা সেই মেয়েগুলো বলে তুমি তার সাথে যেও না, কিন্তু গাঙ্গু তখন তার কোনো কথাই শুনে না। সে তাদের ইশারা করে বলে দেয় যেন এই খবরটি করিম লালার কাছে পৌঁছায়। তারপরে গাঙ্গু সেই লোকটার সঙ্গে রুমে চলে যায়। তখন সেই পাহারাদার গিয়ে করিম লালাকে ডেকে নিয়ে আসে, আর তখন করিম লালা সবার সামনে ওই লোকটাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপরে গাঙ্গুবাই এসে ওই লোকটাকে বলে আমার
আমার ন্যায্য টাকা আমাকে দিয়ে দে। কিন্তু তখন ওই লোকটা মার খেয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এর জন্য গাঙ্গুবাই ওই লোকটার গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নেয়। গাঙ্গুবাইয়ের এই কাজ দেখে সেখানে সবাই ভয় পেতে শুরু করে। আর গাঙ্গুবাইয়ের এই অবস্থা দেখে সেখানকার মাসির শরীরের অবস্থা একটু একটু খারাপ হতে শুরু করে। আর পরের দিন সকালে টাকা গুনতে গুনতে সে মারা যায়। এখন শিলা মাসি না থাকায় সমস্ত মেয়ের দায়িত্ব পড়ে গাঙ্গুবাইয়ের কাঁধে, কারণ সেখানে থাকা সমস্ত মেয়েরা এটাই চাইছিল যেন গাঙ্গুবাই এইসব দায়িত্ব নেয়। এরপরে গাঙ্গুবাই করিমলালার নাম করে পুলিশদেরকে হ্যান্ডেল করতে শুরু করে। আর ধীরে ধীরে গাঙ্গুবাইয়ের নাম চারদিকে ছড়িয়ে যায়, যেন সে এখন পতিতা থেকে একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে গেছে। আর এভাবে সে গঙ্গা থেকে গাঙ্গুবাই হয়ে ওঠে। তখন কাহিনী ফ্ল্যাশব্যাক থেকে আবারও প্রেজেন্টে চলে আসে। এতক্ষণ সে মধুকে তার জীবন কাহিনী পুরোটা বলছিল, সে কিভাবে একজন সাধারণ মেয়ে থেকে গাঙ্গুবাই পরিণত হয়েছে। তখন গাঙ্গুবাই মধুকে দুটি অপশন দেয়, একটি হচ্ছে এখানে থাকার, অন্যটি হচ্ছে মরে যাওয়ার। তখন মধু মরে যাওয়ার সিদ্ধান্তটি বেছে নেয়। এটা দেখে গাঙ্গুবাই বুঝে যায় সে মরে যেতে চায়, তবু এই কাজ করতে রাজি নয়। এই জন্য সে তখন তাকে নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে। সে যখন মধুকে নিয়ে এখান থেকে বের হতে যাচ্ছিল তখন রোশনি এসে বলে, আমি তাকে 1000 টাকার বিনিময়ে কিনেছি। গাঙ্গুবাই তাকে বলে, কাল আমার বাসায় এসো, 10,000 টাকা নিয়ে যেও। এটা বলে গাঙ্গুবাই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সে একটা লোককে টাকা দিয়ে বলে তুমি তাকে সহি সালামতে তার বাসায় পৌঁছে দিবে। এর পরবর্তী সিনে আমরা আফসার নামের এক দর্জিকে দেখতে পাই, যে কিনা গাঙ্গুবাইয়ের কাপড়ের মাপ নিচ্ছিল। তখন গাঙ্গুবাই প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। এমনকি আফসারও গাঙ্গুবাইকে দেখে ভালোবাসায় পড়ে যায়। গাঙ্গুবাই কি করে না করে সেটা দেখতে চায় না, তাকে বিয়ে করতে চায় এবং তার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়। আর গাঙ্গুবাই তাকে রাজ্জাক বলে ডাকতো। তো গাঙ্গুবাই রাজ্জাককে এতটাই ভালোবাসতে শুরু করেছে যে সে বুঝতেই পারেনি তার জন্য একজন শত্রু জন্ম হয়ে গিয়েছে। তার নাম ছিল রাজিয়া। রাজিয়ার পাওয়ার দেখে গাঙ্গুবাই ঠিক করে যে এইবার সে নিজে কাঠিয়াবাড়ির প্রেসিডেন্ট পদে দাঁড়াবে। তাই গাঙ্গুবাই সাহায্যের জন্য করিমলালার কাছে আসে। বুটে লড়ার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই সে করিমলালার কাছে আসে এবং একটি মদের দোকান চাই। আর করিমলালা গাঙ্গুবাইকে নিজের বোনের চোখে দেখতো, তাই সে বোনকে দিয়ে মদের ব্যবসা করাতে চাইছিল না। কিন্তু তাকে গাঙ্গুবাই বুঝায় যে তাকে যে করেই হোক এই কাঠিয়াবাড়ির প্রেসিডেন্ট হতে হবে, অন্তত এই 4000 মেয়ের জন্য হলেও। কারণ গাঙ্গুবাই তাদেরকে আইনের চোখে সম্মান দিতে চায়, আর তা না হলে রাজিয়া তাকে বাঁচতে দিবে না। এই কথা শোনার পর করিমলালা রাজি হয়ে যায় আর তাকে বিজনেস পার্টনার বানিয়ে নেয়। এখন গাঙ্গু যেহেতু বুটে দাঁড়াবে এই খবর পৌঁছে যায় রাজিয়ার কাছে, তাই সে তখন তার কিছু পুষা পুলিশকে পাঠায় গাঙ্গুবাইয়ের মদের দোকানে রেড করার জন্য। কিন্তু গাঙ্গুবাই এখানে খুব চালাকের সঙ্গে পুলিশকে বেশি টাকা ঘুষ দিয়ে কিনে ফেলে। আর এই কথাটা জানার পর রাজিয়া নিজেই চলে আসে গাঙ্গুর সঙ্গে দেখা করতে। এখানে তখন রাজিয়া এসে বড় বড় ডায়লগ দিতে থাকে আর বলে, তুই এই নির্বাচন থেকে সরে দাঁড়া, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। গাঙ্গুবাই তখন কিছুই বলে না, চুপচাপ এসব শুনতে থাকে। কিন্তু বন্ধুরা, মুভির টুইস্ট তখনই আসে যখন রাজিয়া পুরো মহল্লায় ভাষণ দিবে বলে ঠিক করে। কিন্তু গাঙ্গুবাই তার আগে পুরো মহল্লায় সিনেমা লাগিয়ে দেয়, তাই সিনেমা ছেড়ে কেউ ভাষণ শুনতে যায় না। এজন্য তার ভাষণে একটা লোকও যায় না। রাজিয়ার ভাষণে কেউ যায় না বলে সেখানে গাঙ্গুবাই নিজেই চলে আসে। গাঙ্গু তখন রাজিয়াকে বলে, কালকে তো অনেক বড় বড় কথা বলেছিস যে এটা করবে সেটা করবে, কোথায় গেল তোমার সেই বড় বড় কথা? সব তো আমি একাই দেখিয়ে দিয়েছি, আর এই বুটে আমি নিজেই জিতবো বলে সে এখান থেকে চলে যায়। পরবর্তী সকালে গাঙ্গুবাই একটা বাচ্চা মেয়েকে ছাদের উপরে খাঁচার মধ্যে দেখতে পায়, যাকে কিনা তার মেয়ে আটকে রেখেছিল, কেননা তার বয়স 16 বছর পূর্ণ হয়েছে। তাই কোনো পুরুষের বাজে নজর যেন তার দিকে না যায় সেই জন্য তার মেয়েকে বন্দি করে রেখেছে। আর সে চায় না তার মেয়ে তার মতোই দান্দা করুক। তখন গাঙ্গুবাই ঠিক করে ওই মেয়ের বিয়ে সে নিজেই দিবে। তাই সে তার প্রেমিক রাজ্জাকের বাড়িতে চলে যায়। এ প্রস্তাবে রাজ্জাক কোনোভাবে রাজি হতে চাচ্ছিল না, কারণ সে গাঙ্গুকে পছন্দ করে। কিন্তু গাঙ্গুবাই টাকা পয়সা আর গহনার লোভে পড়ে রাজ্জাকের পরিবার তখনই রাজি হয়ে যায়। আর গাঙ্গুবাই এখানে তার ভালোবাসার থেকে রাজনীতিটা বেশি দেখছিল, কারণ কাঠিয়াবাড়িতে এই 100 বছরের মধ্যে এই প্রথমবার কোনো মেয়ের বিয়ে হচ্ছিল। তাই সমস্ত ভোট এখন তার কাছে চলে আসে। তাই সে ভোটে জিতে প্রেসিডেন্ট হয়ে যায়। প্রেসিডেন্ট হওয়ার পর সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাই সে সেখানে কিছু নিয়ম চেঞ্জ করে ফেলে। এমন ভাবে অনেকদিন চলতে থাকে। সামনে ছিল নবরাত্রের উৎসব। এই প্রথমবার কাঠিয়াবাড়িতে নবরাত্রের উৎসব পালন করা হয়। সেখানে তখন গাঙ্গুবাই সবার সাথে নাচে গানে মেতে উঠে। এরপরে করিমলালা গাঙ্গুবাইকে তার আস্তানায় ডেকে পাঠায়। এখানে দুজন সরকারি অফিসার এসেছে কাঠিয়াবাড়ি খালি করার জন্য, কারণ পাশের স্কুলে যেসব ছাত্রীরা পড়াশোনা করে এইসব দেখার পর তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। গাঙ্গুবাই তখন বলে, এই এরিয়াটি থাকলে যদি স্কুলের উপর খারাপ প্রভাব পড়ে তাহলে আমাদের পাশে স্কুল থাকলে আমাদের উপর কেন ভালো প্রভাব পড়ছে না? এই কথা শুনে করিমলালা আবারও তাকে হেল্প করে এবং ওই অফিসার দুজনকে ভাগিয়ে দেয়। আসলে এই লোকগুলো স্কুলের দুহাই দিয়ে কাঠিয়াবাড়ি দখল করতে চাইছিল, আর তারা এখানে বড় বড় বিল্ডিং বানাতে চাইছিল। এখন কাঠিয়াবাড়ির এবং এই 4000 মেয়ের ভবিষ্যৎ গাঙ্গুবাইয়ের হাতে, কারণ একবার যদি ওই বিল্ডিং বানানোর কাজ পাশ হয়ে যায় তাহলে সবাইকে ঘর ছাড়া হতে হবে। তাই পরদিন গাঙ্গুবাই তার এরিয়াতে কিছু বাচ্চাদেরকে নিয়ে ওই স্কুলে অ্যাডমিশন করানোর জন্য চলে যায়। সেখানে তখন এক সাংবাদিকের সঙ্গে দেখা হয়। এখানে স্কুলের প্রিন্সিপাল প্রথমে তাকে অ্যাডমিশন করাতে চাইছিল না, কিন্তু গাঙ্গুবাই এখানে কিছু ডায়লগ বলার পর সে রাজি হয়ে যায়। গাঙ্গুর এসব ডায়লগ শুনে ওই সাংবাদিকের খুবই ভালো লেগে যায়। তাই
সে পরের দিন চলে আসে গাঙ্গুবাইয়ের ইন্টারভিউ নিতে। তখন আগের দিন স্কুলে ভর্তি করানো সেই বাচ্চাগুলো গাঙ্গুবাইয়ের কাছে আসে আর তারা সবাই বলে, দিদি আমাদের সবাইকে কেউ স্কুল থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। এসব শোনার পর গাঙ্গুবাই বলে বাচ্চাদের নিয়ে তারা একটি ফটো তুলতে আর তারপরে এগুলো পত্রিকায় ছাপাতে বলে, যাতে করে পুরো দুনিয়ার মানুষ এই ব্যাপারে জানতে পারে। কিছুদিন পরে সেই সাংবাদিক আবারও গাঙ্গুর কাছে আসে আর সে এসে গাঙ্গুর একটি ম্যাগাজিন দেখায় যা দেখে গাঙ্গু খুবই খুশি হয়ে যায়। তখন সেই সাংবাদিক বলে, তুমি এখন অনেক ফেমাস হয়ে গিয়েছো, তাই তোমাকে আরো বেশি লড়াই করতে হবে। আর আগামীকাল আজাদ ময়দানে মেয়েদের সম্মানের জন্য একটি ভাষণ আয়োজন করা হয়েছে, আমি ওইখানে থাকবো। তোমার নাম দিয়ে দিয়েছি আর সেখানে ভাষণের মাধ্যমে লোকদের কনভিন্স করতে হবে তোমাদের আইনি সম্মানের জন্য। প্রথমে তো গাঙ্গুবাই রাজি হতে চাইছিল না, কিন্তু সবার রিকোয়েস্ট সে রাজি হয়ে যায়। এখানে এসে গাঙ্গুবাই বলে, সবাই সবার ব্যবসা করে, কেউ বাড়ির ব্যবসা করে, কেউ গাড়ির ব্যবসা করে, আবার কেউ সবজির ব্যবসা করে, আর তেমনি আমরাও শরীর বিক্রি করে ব্যবসা করি। এখানে এর দোষটা বা কোথায়? সবাই যদি সম্মান পায় তাহলে আমরা কেন পাবো না? এই কথা শোনার পর সেখানে থাকা সবাই হাততালি দিতে শুরু করে। পরদিন সকালে এক নেতা আসে গাঙ্গুবাইয়ের সাহায্য পাওয়ার জন্য, কারণ গাঙ্গুবাই এখন শুধুমাত্র কাথিয়াবাড়িতে নয়, পুরো মুম্বাইতে ফেমাস হয়ে গিয়েছিল। তাই ওই নেতা চায় গাঙ্গুবাই যেন তার দলের হয়ে লড়াই করে, যাতে সে ভোটে জিততে পারে। এখানে গাঙ্গুবাই বলে, আপনি যদি আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার হয়ে লড়তে পারি। এই কথা শোনার পর নেতাও রাজি হয়ে যায়। সে বলে, ভোটে জেতার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তোমার দেখা করিয়ে দিব। আর এখানে গাঙ্গুবাই এসেছে 15 বছর হয়ে গিয়েছে। এই 15 বছরের মধ্যে এই প্রথমবার সে কাথিয়াবাড়ি থেকে বাইরে এসেছে আর সে দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। এখানে গাঙ্গুবাই বলে সে যেন কাথিয়াবাড়িকে রেজিস্টার করে দেয়, যাতে করে কোনো পুলিশ সেখানে রেড করতে না পারে, কারণ ওই জায়গায় 4000 মেয়ের ঘরবাড়ি রয়েছে আর এটাই হলো তাদের পেট চালানোর একমাত্র রাস্তা। তাদেরকে এখান থেকে তুলে দিলে তাদের যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না, কারণ দুনিয়া তাদেরকে কোনোভাবে আপন করে নিবে না। সেই সঙ্গে গাঙ্গুবাই প্রধানমন্ত্রীর কাছে পতিতাদের জন্য আইনি সম্মান চায়। প্রধানমন্ত্রী তখন এইসব কথা শুনে খুবই প্রভাবিত হয় আর তার কোটে যে একটি গোলাপ ফুল ছিল সেটা দিয়ে তাকে সম্মান করে। এরপরের প্রধানমন্ত্রী বলে, পতিতাদের আর কেউ ঘর ছাড়া করবে না আর তাদেরকে আইনি সম্মানের জন্য একটি কমিটি গঠন করা হবে। এর পরবর্তী সিনে আমরা গাঙ্গুবাইকে একটি রথের উপরে বসে থাকতে দেখি। তখন মহল্লার সবাই তার উপরে ফুল ছুঁড়ে মারছিল আর তার নামে জয়ধ্বনি করছিল। আর তখনই আমরা জানতে পারি প্রধানমন্ত্রী তার কথা মতো কাথিয়াবাড়িকে রেজিস্টার করে দিয়েছে। গাঙ্গুবাই তখন তার প্রেমিককে তার স্ত্রীর সঙ্গে খুশিতে থাকতে দেখে এবং সেও খুব খুশি হয়ে যায়। এমনকি তার শত্রু রাজিয়াও তার জয় জয়কার করতে থাকে এবং তাকে সেলুট করে। আর এইসব কিছুই সম্ভব হয়েছিল ওই সাংবাদিকের জন্য। এই জন্য গাঙ্গুবাই তাকে একটা কিস দিয়ে ভালোবাসা জানায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এক্সপ্লেনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।